মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। মাঝে মাঝে জীবন আমাদের এক বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। বাইরের কোলাহল, ভেতরে কোলাহল, মানুষ কি বলবে, পৃথিবী কতদূর এগিয়েছে, কখন আপনার কঠোর পরিশ্রম সার্থক হবে এবং কখন আপনি সেই স্থানে পৌঁছাবেন যেখানে আপনার হৃদয় শান্তি পাবে। আমরা সবাই আমাদের দৌড়ে দৌড়াচ্ছি, কিন্তু আমরা যতই দৌড়াই গন্তব্য ততই দূরে মনে হয়। এই ধরনের পরিস্থিতিতে একজন ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে, এবং যখন একজন ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে তখন তার মন অস্থির হয়ে ওঠে, এবং যখন মন অস্থির হয়ে ওঠে তখন চিন্তা করার শক্তি ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। সঠিক সময়, সঠিক সুযোগ, সঠিক দিক সবকিছুই ঝাপসা মনে হয়। এই মুহূর্তটি এমন একটি মুহূর্ত যেখানে আমাদের বেশিরভাগই ভুল করে। আমরা আমাদের মনকে শান্ত করতে ভুলে যাই। আমরা বুঝতে ভুলে যাই যে এই পৃথিবীতে সবকিছুরই একটি সময় আছে। যা তুমি আজ পাওনি, আগামীকাল পেতে পারো, কিন্তু সেই আগামীকাল পৌঁছানোর জন্য কেবল একটি জিনিসের প্রয়োজন: মানসিক স্থিতিশীলতা। এবং মনকে স্থির রাখার এই শিল্প, এই শক্তি হাজার হাজার বছর আগে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন একজন মানুষ, যিনি আজও তার শিক্ষার মাধ্যমে জীবনকে রূপান্তরিত করছেন। সেই মানুষটি ছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ বলেছিলেন যে তোমার ভেতরের শান্তি তোমার আসল সম্পদ। কিন্তু আমরা কি করব? আমরা বাইরের শব্দে নিজেদের হারিয়ে ফেলি। আমরা ক্রোধে সাড়া দিই, আমরা অধৈর্য হয়ে কাজ করি, আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, এবং তারপর যদি আমরা ভুল করি আমরা নিজেদেরকে অভিশাপ দিই। কিন্তু বুদ্ধ কিছু গভীর কথা বলেছেন। যে নিজেকে আয়ত্ত করেছে সে পৃথিবী জয় করেছে। এই ভিডিওটি, এই স্ক্রিপ্টটি কেবল তোমার জীবনে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে না, এটি তোমাকে দেখাবে যে শান্ত থাকো, সবার সময় আসে। এটি কেবল একটি উক্তি নয়, বরং একটি মনস্তাত্ত্বিক সত্য। এটি মানসিক শক্তি যা একজন ব্যক্তিকে ভেঙে পড়া থেকে বিরত রাখে, এবং যখন সুযোগ আসে তখন সেই শান্তি তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অন্যরা পৌঁছাতে পারে না। একবার ভাবো, যখন একটি বীজ মাটিতে পুঁতে ফেলা হয় তখন কি সে কাঁদে? সে কি চিৎকার করে বলে, আমাকে কেন পুঁতে দেওয়া হয়েছিল? না, সে চুপ থাকে, সে শান্ত থাকে, কারণ সে জানে তার সময় আসবে। এবং যখন তার সময় আসে তখন অন্ধকারে পুঁতে রাখা সেই ক্ষুদ্র বীজটি একটি বিশাল গাছে পরিণত হয়। বুদ্ধ বলেছিলেন, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি, কারণ ধৈর্যের পিছনে জ্ঞান লুকিয়ে থাকে। আধুনিক মনোবিজ্ঞান আরও বলে যে যে ব্যক্তি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তার সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকে। সংকটের সময়ও তার মন স্পষ্টভাবে চিন্তা করে, এবং স্পষ্ট চিন্তাভাবনা সর্বদা স্পষ্ট সাফল্যের দিকে পরিচালিত করে। আমাদের সমস্যা হল আমরা প্রতিক্রিয়া জানাই, আমরা প্রতিক্রিয়ার মধ্যে বাস করি, আমরা প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই। কেউ কিছু বললে রাগ হয়, কিছু ভুল হলে হতাশা হয়, অন্য কেউ সফল হলে ঈর্ষা হয়, অথবা জীবনে বিলম্ব ঘটে, অথবা উদ্বেগ দেখা দেয়। এই প্রতিক্রিয়াগুলি আমাদের অভ্যন্তরীণ শক্তিকে নিঃশেষ করে দেয়। যদি আমি আপনাকে বলি যে বুদ্ধ কখনো রাগ করেননি, তাহলে আমি ভুল হব। কিন্তু বুদ্ধ রাগের মূল বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন যে রাগ বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ, এবং যে অভ্যন্তরীণ খেলা বোঝে সে কখনো বাহ্যিক জগতের দ্বারা বিচলিত হয় না। এই কারণেই বুদ্ধ তার শিষ্য আনন্দকে বলেছিলেন, যখন কঠিন সময় আসে তখন কেবল শান্তি ধরে রাখুন, কারণ এটি আপনাকে অতিক্রম করবে। আতঙ্ক আপনাকে ডুবিয়ে দেবে, তাড়াহুড়ো আপনাকে পতন ঘটাবে, কিন্তু শান্তি আপনাকে উপরে তুলবে এবং আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে শব্দ পৌঁছাতেও চায় না। এখন আপনার নিজের জীবনের দিকে তাকান। আপনি কতবার কেবল শান্ত না থাকার কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কতবার কেবল তাড়াহুড়োর কারণে ভালো কিছু মিস করেছেন? নিজেকে সময় না দেওয়ার কারণে তুমি কতবার নিজের মনকে কষ্ট দিয়েছ? মনোবিজ্ঞান বলে যে যখন একজন মানুষ শান্ত থাকে তখন তার মন উচ্চ স্তরের চিন্তাভাবনার অঞ্চলে প্রবেশ করে। তখনই একজন মানুষ তার সেরা সিদ্ধান্ত নেয়, তখনই সৃজনশীলতা উড্ডয়ন করে, তখনই একজন মানুষের মন শান্ত হয়, আত্মবিশ্বাস শক্তিশালী হয়, এবং সেই মুহূর্তে একজন ব্যক্তি তার জীবনের দিক নির্ধারণ করতে সক্ষম হন। এবং যদি আপনি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন, তাহলে বিশ্বের বেশিরভাগ মহান ব্যক্তি, ব্যবসা, শিল্প বা আধ্যাত্মিকতা যাই হোক না কেন, সকলের মধ্যেই একটি জিনিস মিল রয়েছে: অভ্যন্তরীণ শান্তি। তাদের চারপাশে যতই কোলাহল থাকুক না কেন, তারা ভেতরে শান্ত থাকে, এবং এই প্রশান্তি তাদের আলাদা করে। এই প্রশান্তি তাদের সময়ে নিয়ে আসে।
এমনকি বুদ্ধের জীবনেও এমন একটি সময় ছিল যখন তিনি বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। জ্ঞানার্জনের জন্য বনে বনে ঘুরে বেড়ানো, কঠোর তপস্যা, সন্দেহ এবং বিভ্রান্তি এই সবই ছিল তার যাত্রার অংশ। যদি তিনি অধৈর্য হতেন তাহলে হয়তো আজ পৃথিবী তাকে বুদ্ধ হিসেবে জানত না। কিন্তু তিনি শান্ত ছিলেন এবং যখন সঠিক সময় এসেছিল তখন তার কাছে সত্য প্রকাশিত হয়েছিল। এটি আপনার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো এখন সবকিছু খুব কঠিন মনে হচ্ছে, হয়তো মানুষ তোমাকে বুঝতে পারছে না, হয়তো তোমার মনে হচ্ছে তুমি অনেক পিছিয়ে পড়ে আছো। কিন্তু মনে রেখো, যারা পিছিয়ে পড়ে যায় তারাই হাল ছেড়ে দেয়। যারা চুপচাপ থাকে তারা কখনো হাল ছেড়ে দেয় না, তারা শুধু সময় কাটায়। কারণ যখন তুমি চুপ থাকো তখন মহাবিশ্ব তোমাকে এমন কথা বলে যা তাড়াহুড়ো করে তারা কখনো শুনতে পায় না। শান্তি তোমার রাডার, শান্তি তোমার পথ প্রদর্শক, শান্তি তোমার অস্ত্র। কারণ এই পৃথিবী তাদের জন্য যারা শান্তভাবে সঠিক পথে এগিয়ে যায়। যারা দ্রুত এগিয়ে যায় তাদের জন্য নয়। সবার সময় আসে, কিন্তু কেবল তাদের জন্য যারা তাদের নিজস্ব মনের মালিক হয়ে ওঠে। তুমি এই গল্পে কেবল একজন শ্রোতা নও, তুমি তোমার জীবনের প্রধান চরিত্র। এবং আমি তোমাকে এমন একটি যাত্রায় নিয়ে যাব যেখানে ধৈর্য, মনোবিজ্ঞান এবং বৌদ্ধ দর্শন একসাথে তোমার ভেতরের আলো জাগিয়ে তুলবে। বুদ্ধের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিনি কখনোই কোনো ঘটনার সাথে সাথে প্রতিক্রিয়া দেখাননি। কেউ তাকে সমালোচনা করুক, তাকে অভিযুক্ত করুক, অথবা রাগে কাঁদতে বা চিৎকার করে আসুক, বুদ্ধ সর্বদা প্রথমে বুঝতেন এবং তারপর প্রতিক্রিয়া জানাতেন। এটি একটি সহজ বক্তব্য নয়, কারণ মনোবিজ্ঞান বলে যে বিশ্বের 90% প্রতিক্রিয়া দেখায়, কিন্তু মাত্র 10% প্রতিক্রিয়া জানায়। এবং এই 10% জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করে, কারণ তারা ক্ষণিকের আবেগের দাস হয় না, তারা তাদের নিজস্ব মনের মালিক। একবার বুদ্ধ একটি শহরে বেড়াতে যাচ্ছিলেন। তার সাথে কয়েকজন ভিক্ষু ছিলেন এবং শত শত মানুষ তাকে দেখার জন্য জড়ো হয়েছিল। ঠিক তখনই একজন লোক ভিড়ের মধ্যে দিয়ে ভেঙে বুদ্ধের সামনে দাঁড়ালেন। তার চোখ জ্বলজ্বল করত। বুদ্ধকে দেখার সাথে সাথে তিনি বললেন, তুমি মানুষকে বোকা বানাচ্ছ, তুমি শিক্ষা দাও যে দুঃখের অবসান হবে, তুমি বলো যে শান্তি পাওয়া যাবে, কিন্তু আমার জীবন দুঃখ ছাড়া আর কিছুই নয়। তুমি কি বদলে গেছো? তুমি কাকে প্রতারণা করছো? লোকটির কথাগুলো স্রোতের মতো ছিল। জনতা ক্ষুব্ধ ছিল, ভিক্ষুরা তাকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বুদ্ধ হাত তুলে ইঙ্গিত করলেন যে কেউ যেন কিছু না বলে। লোকটি বুদ্ধের এত কাছে ছিল যে সে স্পষ্টতই তার রাগ, তার কাঁপানো শরীর, তার ভাঙা নিঃশ্বাস দেখতে পেল। বুদ্ধ হেসে বললেন, তুমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছ, তুমি ক্লান্ত, তোমার কথায় তোমার যন্ত্রণা দৃশ্যমান। কিন্তু বলো, তোমার ভেতরে যে কষ্ট আছে, আমার আগমনের সাথে কি তা উদ্ভূত হয়েছিল? আমার চলে যাওয়ার সাথে সাথে কি তা শেষ হবে? এই প্রশ্নটি লোকটিকে গভীরভাবে স্পর্শ করেছিল। তার কাছে কোনো উত্তর ছিল না। তার রাগ কমে গেল, তার নিঃশ্বাস হালকা হয়ে গেল। এটি ছিল বুদ্ধের অলৌকিক ঘটনা। তিনি তার আচরণে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি তার পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। মনোবিজ্ঞান বলে যে যখন একজন ব্যক্তি আবেগের ঝড়ের মধ্যে থাকে এবং আপনি তাদের বোঝার চেষ্টা করেন, তখন তাদের মন ধীরে ধীরে শান্ত হয়। একে বলা হয় আবেগের বিস্তার, যেখানে আবেগের ঝড় শান্ত হতে শুরু করে। বুদ্ধ আরও বলেন, তুমি এত বছর ধরে তোমার কষ্টের বোঝা বহন করে আসছো, কিন্তু তুমি কখনো ভাবনি যে তুমি সেই বোঝা ছেড়ে দিতে পারো। তুমি পৃথিবীতে একটি বীজ বপন করো। বীজ অন্ধকারে থাকে, মাটি এটিকে গঠন করে, এটিকে দমন করে, কিন্তু সেই বীজ কি চিৎকার করে বলে আমি শেষ? না, এতে কিছুটা সময় লাগে। এটি নিজের ভেতরে শক্তি সঞ্চয় করে এবং যখন সময় আসে তখন এটি মাটি ছিঁড়ে বেরিয়ে আসে। তুমিও এখন তোমার অন্ধকার দরজায় আছো, কিন্তু এই অন্ধকার তোমাকে চিরতরে দমন করবে না। তোমার সময় আসবে, তোমাকে শুধু শান্ত থাকতে হবে। এই কথা শুনে জনতা চুপ করে গেল এবং লোকটিও বুদ্ধের প্রতিটি কথা তার ভেতরে গভীরভাবে ডুবে যেতে অনুভব করল। সে চোখ নামিয়ে ধীরে ধীরে বসে পড়ল। বুদ্ধ আরও বললেন, দুঃখ আসে যাতে আমরা নিজেদের বুঝতে পারি, দুঃখ আসে যাতে আমরা নিজেদের ভেতরে দেখতে পারি, দুঃখ আসে আমাদের পরিবর্তন করতে, ভাঙতে নয়। কিন্তু তুমি দুঃখকে শত্রু ভেবে ভুল করেছ। তুমি এর সাথে লড়াই শুরু করেছ যখন এটি তোমাকে পথ দেখানোর জন্য তৈরি হয়েছিল।
আধুনিক মনোবিজ্ঞান আরও বলে যে সংকট মানবতার জন্য হুমকি নয়, বরং একটি সুযোগ। কিন্তু এই সুযোগ তখনই দৃশ্যমান হয় যখন মন শান্ত থাকে। তাই মনোবিজ্ঞানীরা বলেন, মন যত শান্ত হবে, দৃষ্টি তত তীক্ষ্ণ হবে। মন যত শান্ত হবে, দৃষ্টি তত তীক্ষ্ণ হবে। বুদ্ধ একই শিক্ষা দিয়েছিলেন, মনকে জয় করো, পৃথিবী আপনা আপনি জয় হয়ে যাবে। তারপর বুদ্ধ তার শিষ্যদের বললেন, পৃথিবীতে ৩ ধরনের মানুষ আছে। প্রথমত, যারা কঠিন সময় ভেঙে পড়ে। দ্বিতীয়ত, যারা কঠিন সময়ে রাগে ভরে যায়। এবং তৃতীয়ত, যারা কঠিন সময়ে শান্ত থাকে। প্রথম 2 ব্যক্তি নিজেদের ক্ষতি করে, কিন্তু তৃতীয় ব্যক্তি সময়ের জন্য অপেক্ষা করে, এবং যখন তার সময় আসে তখন পৃথিবী তাকিয়ে থাকে। লোকটি বুদ্ধের দিকে তাকিয়েছিল, তার চোখে জল। তিনি জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে শান্ত থাকতে পারি? আমার জীবন ছিন্ন ভিন্ন। বুদ্ধ হেসে বললেন, তোমার জীবন ছিন্ন ভিন্ন নয়, তোমার চিন্তা ভাবনা ছিন্ন ভিন্ন। তুমি সমস্যাগুলিকে বড় এবং নিজেকে ছোট করছো। যদি না তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে না। শান্ত থাকা দুর্বলতা নয়, এটা তোমার প্রস্তুতি। জীবনের অস্থিরতা ভেতরেও চলতে থাকে, তোমাকেও এমন হতে হবে। বাইরে শান্ত, ভেতরে শক্তিশালী। ঠিক এই মুহূর্তে বুদ্ধ একটি ছোট ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, একবার এক ব্যক্তি নদী পার হতে চেয়েছিলেন। নদীতে উত্তাল ছিল, জলের তীব্রতা ছিল। তিনি ভীত হয়ে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন তিনি আর কখনো নদী পার হতে পারবেন না। ঠিক তখনই তিনি দেখতে পেলেন একটি পাখি একটি গাছের কাছে বসে আছে। প্রবল বাতাস বইছিল, গাছটি কাঁপছিল, ডালপালা কাঁপছিল, কিন্তু পাখিটি শান্ত ছিল। এটি একই ডালে বসে রইল, যেন এটি আত্মবিশ্বাসী ছিল যে ডালটি কাঁপছিল বা ঝড় আসুক না কেন এটি পড়বে না। লোকটি দেখেছিল এবং বুঝতে পেরেছিল, যদি একটি পাখি ঝড়ের মধ্যে শান্ত থাকতে পারে, তবে আমি কেন পারব না? ঠিক যেমন সমুদ্র ওপর থেকে শান্ত দেখায়, তিনি সাহস সঞ্চয় করলেন। তিনি সময় দেখে ধীরে ধীরে নদী পার হলেন। বুদ্ধ বললেন, আমরা সবাই সেই পাখির মতো, কিন্তু ভয়ের মাধ্যমে আমরা আমাদের শক্তি ভুলে যাই। আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মন আমাদের ভিত্তি। যদি মন দোদল্যমান হয়, জীবনও দোদল্যমান হয়। বুদ্ধের এই শিক্ষা কেবল আধ্যাত্মিক নয়, মনোবিজ্ঞানে এটিকে জ্ঞানী ও পুনর্গঠন বলা হয়, যেখানে একজন ব্যক্তি পরিস্থিতির নতুন অর্থ দেয়। যখন আপনি পরিস্থিতির নতুন অর্থ দিতে শুরু করেন, তখন আপনার ভয় দূর হতে শুরু করে, আপনার মন স্থিতিশীল হতে শুরু করে, এবং আপনার জীবন পরিবর্তিত হতে শুরু করে। বুদ্ধ আরও বলেন, আপনার সমস্যা আপনার জীবনে নেই, আপনার সমস্যা আপনার মনে, এবং মন তখনই শান্ত হয় যখন আমরা এটি বুঝতে পারি। আপনি মনে করেন আপনি পিছিয়ে পড়ে আছেন, কিন্তু বাস্তবে আপনি যেখানে থাকা উচিত সেখানেই দাঁড়িয়ে আছেন। সময় কখনো কারোর জন্য ভুল নয়, যা ভুল তা কেবল আমাদের অধৈর্য। লোকটি কাঁদতে শুরু করলেন, তার চোখের জল বছরের পর বছর ধরে যন্ত্রণার ঝড় বইছিল। বুদ্ধ তার কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, আপনার রাগ আপনি নন, আপনার ব্যর্থতা আপনি নন, তোমার সংগ্রাম তুমি নও, তুমি তার চেয়েও বড়। আর যখন তুমি এটা বুঝতে পারো, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মনোবিজ্ঞান অনুসারে যখন একজন ব্যক্তি তার আবেগ থেকে নিজেকে দূরে রাখতে শেখে, তখন সে তার আবেগকে নিয়ন্ত্রণ না করতে দিয়ে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। একে বলা হয় আত্মদূরত্ব। বুদ্ধ এটাই শিখিয়েছেন, আবেগ পর্যবেক্ষণ করুন এবং এতে আঁকড়ে থাকবেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং আতঙ্কিত হবেন না। মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করবেন না, তোমার সময় আসবে, শুধু শান্ত থাকুন। তার বক্তৃতা শেষ করে বুদ্ধ জনতাকে বললেন, যতক্ষণ তুমি প্রতিক্রিয়া জানাবে ততক্ষণ তুমি পৃথিবীর দাস থাকবে, কিন্তু যেদিন তুমি শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করবে, সেদিনই তুমি তোমার জীবনের মালিক হয়ে যাবে। জনতা হতবাক হয়ে গেল। লোকটি বুদ্ধের পায়ে পড়ে গেল। তিনি বললেন, আজ আমি শিখেছি কেন শান্তি সবচেয়ে বড় শক্তি। আজ আমি শিখেছি যে আমার সময় আসবে। আজ আমি শিখেছি যে আমি আমার গল্প পরিবর্তন করতে পারি। বুদ্ধ তাকে তুলে বললেন, তোমার গল্প সবে শুরু হয়েছে।
জীবনের যাত্রায় এমন একটি সময় আসে যখন একজন ব্যক্তি তার নিজের চিন্তাভাবনার বন্দী বোধ করে। মন যত ছোট মনে হয় তার উদ্বেগ ততই বাড়ে। বাহ্যিক পরিস্থিতি স্থিতিশীল হোক বা বিশৃঙ্খল, মন কখনোই দোল খাওয়া বন্ধ করে না। এখানেই বুদ্ধ প্রথম মনের প্রকৃতি বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, মন একটি বানরের মতো, এটি কখনো এক জায়গায় থাকে না। আধুনিক মনোবিজ্ঞান এটিকে একইভাবে ব্যাখ্যা করে। আমাদের প্রতিদিন ৭০,০০০ চিন্তা আসে। আর এই চিন্তাগুলোর বেশিরভাগই হয় অপ্রয়োজনীয় অথবা নেতিবাচক। যদি আমরা এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ না করি, তাহলে জীবনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। এখান থেকেই তৃতীয় অংশ শুরু হয়। মন নিয়ন্ত্রণ, শান্তির বিজ্ঞান এবং জীবনকে রূপান্তরিত করে এমন শিল্প। বুদ্ধ একবার তার কিছু শিষ্যের সাথে একটি হ্রদের ধারে বসেছিলেন। মৃদু বাতাস বইছিল, জল মৃদুভাবে ঝিকিমিকি করছিল এবং পরিবেশে এক অনন্য প্রশান্তি ছিল। তারপর বুদ্ধ তার চারপাশে জড়ো হওয়া শিষ্যদের জিজ্ঞাসা করলেন, এই হ্রদের জল নোংরা হয়ে গেলে তোমরা কি করবে? শিষ্যরা উত্তর দিলেন, গুরুদেব, আমরা জল স্পর্শ করব না। আমরা ময়লা স্থির হওয়া এবং জল পরিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বুদ্ধ হেসে বললেন, ঠিক তেমনি যখন মন অস্থির হয়ে ওঠে, যখন আবেগ ফুটে ওঠে, যখন ভেতরের ঝড় ওঠে, তখন তুমি কিছুই করতে পারো না, শুধু অপেক্ষা করো। শান্তি নিজে থেকেই ফিরে আসবে। মন জলের মতো, যত বেশি তুমি এটিকে বিরক্ত করবে, তত বেশি এটি কাদা হয়ে যাবে। এই গল্পটি কেবল একটি আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি আধুনিক মনোবিজ্ঞানের একটি মৌলিক নীতি। প্রতিক্রিয়া করবেন না, মস্তিষ্ককে পুনরায় সেট করতে দিন। বিজ্ঞানীরা বলেন যে যখন মন অস্থির থাকে, তখন তোমার অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে, ভয়, রাগ, উদ্বেগ এবং চাপের কেন্দ্রবিন্দু। এই সময় নেওয়া সিদ্ধান্তগুলি প্রায় সবসময়ই ভুল হয়। কিন্তু যখন তুমি শান্ত থাকো, যখন তুমি থেমে যাও, তখন তোমার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়ে ওঠে। এর অর্থ হল বিচার শক্তি, বুদ্ধিমত্তা, পরিকল্পনা ক্ষমতা এবং সমাধান খুঁজে বের করার ক্ষমতা বৃদ্ধি পায়। বুদ্ধ এই বছর আগে বুঝতে পেরেছিলেন যে শান্তি কোনো আবেগ নয়, বরং একটি বিজ্ঞান। তিনি তার শিষ্যদের আরও বলেছিলেন, তোমরা মনে করো যে সমস্যাগুলি তোমাকে বিরক্ত করে, কিন্তু বাস্তবে সমস্যা নিজেই তোমাকে বিরক্ত করে না। সমস্যা সম্পর্কে তোমার চিন্তাভাবনা। তুমি তোমার চিন্তাভাবনার দিকে তাকাও না, তুমি তোমার প্রতিক্রিয়ার দিকে তাকাও না, তুমি কেবল দৌড়াতে থাকো। কেউ কিছু বলে, তুমি দুঃখ পাও। কেউ তোমার সমালোচনা করে, তুমি রেগে যাও। কেউ তোমাকে উপেক্ষা করে, তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে তুমি জিনিসগুলিকে ভিন্নভাবে দেখতে পারো? এটি জ্ঞানী ও পুনর্গঠন, মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলির মধ্যে একটি। বুদ্ধ প্রতি মুহূর্তে এটি ব্যবহার করেছিলেন। তারপর তার একজন শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমরা কি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি? বুদ্ধ হেসে বললেন, সত্য পরিবর্তন করা সবচেয়ে সহজ কাজ, কিন্তু মন পরিবর্তন করা সবচেয়ে কঠিন। এই কথা শুনে শিষ্যরা হতবাক হয়ে গেলেন। বুদ্ধ আরও বললেন, চিন্তাভাবনা পোশাক পরিবর্তনের মতোই পরিবর্তিত হয়, কিন্তু মন হল সেই ঘর যেখানে আপনি থাকেন। আপনি যদি আপনার ঘর পরিষ্কার না করেন, আপনি যত পোশাকই পরিবর্তন করুন না কেন, কিছুই পরিবর্তন হবে না। মনোবিজ্ঞান এই অবচেতন মনকে পুনর্নির্মাণ বলে। আপনি বারবার পুনর্নির্মাণ করে নতুন আবেগ এবং নতুন চিন্তাভাবনা জাগিয়ে আপনার মন পরিবর্তন করতে পারেন। এই কারণেই বুদ্ধ বলেছিলেন, আপনি যা ভাবুন না কেন, আপনি হয়ে যান। বুদ্ধ তখন বললেন, আপনি যদি দুঃখী হন, তার অর্থ হল আপনার মন অতীতে আটকে আছে। আপনি যদি চিন্তিত হন, তার অর্থ হল আপনার মন ভবিষ্যতের দিকে ছুটে চলেছে। এবং যদি আপনি শান্ত থাকেন, তার অর্থ হল আপনি এই মুহূর্তে এখনই আছেন। আধুনিক মনোবিজ্ঞানও একই কথা বলে। ৮০% মানুষের সমস্যা অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় থেকে উদ্ভূত হয়। কিন্তু বর্তমানে বাঁচ করলে আমাদের স্নায়ুতন্ত্র শান্ত হয়, কর্টিসল কমে যায় এবং ডোপামিন এবং সেরোটোনিন বৃদ্ধি পায়, যা সুখের রাসায়নিক নামে পরিচিত। বুদ্ধের শিক্ষা ছিল বৈজ্ঞানিক। তিনি জানতেন যে মানুষের দুঃখাকষ্ট তার নিজস্ব অভ্যাস থেকে উদ্ভূত হয়। চিন্তা করার অভ্যাস, প্রতিক্রিয়া দেখানোর অভ্যাস, নিজেকে দোষারোপের অভ্যাস এবং দ্রুত জিনিস পেয়ে যাওয়ার অভ্যাস। একদিন আনন্দ জিজ্ঞাসা করলেন, ভন্তে, মানুষ তাড়াহুড়ো করে কেন? তারা কেন সবকিছু তাৎক্ষণিকভাবে চায়? বুদ্ধ বললেন, কারণ তারা নিজেদের ওপর বিশ্বাস করে না। তারা মনে করে জীবন ছোট। তারা জানে না যে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলি সময়ের সাথে সাথে আসে। যেমন একটি অঙ্কুর ধীরে ধীরে গাছে পরিণত হয়, যেমন জলের ফোঁটা একত্রিত হয়ে নদীতে পরিণত হয়, যেমন রাত ধীরে ধীরে সূর্যোদয়ে পরিণত হয়। মনোবিজ্ঞান বলে যে ধৈর্যবান ব্যক্তিরা কম স্ট্রেস ভোগ করেন, সুখী হন এবং বুদ্ধিমান সিদ্ধান্ত নেন। ধৈর্য কেবল একটি নৈতিক গুণ নয়, এটি প্রজ্ঞা। তাই বুদ্ধ বলেছিলেন, ধৈর্যই সর্বোৎকৃষ্ট তপস্যা।
এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বুঝতে হবে। একবার একজন ব্যক্তি বুদ্ধের কাছে এসেছিলেন। তিনি বললেন, গুরুদেব, আমি জীবনে কখনো কিছু অনুভব করিনি। আমি কঠোর পরিশ্রম করেছি, কিন্তু সফল হইনি। আমি এখন ক্লান্ত। আমার মনে হয় আমার ভাগ্য খারাপ। বুদ্ধ একটি পাথর তুলে লোকটির দিকে বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, এই পাথরের মূল্য কত? লোকটি উত্তর দিলেন, বিশেষ কিছু নয়, এটি কেবল একটি পাথর। বুদ্ধ উত্তর দিলেন, যদি এটি কোনো ভাস্করকে দেওয়া হয় তবে এটি ঈশ্বরের একটি সুন্দর মূর্তি হয়ে উঠবে। যদি এটি কোনো শিশুকে দেওয়া হয় তবে সে এটি ছুঁড়ে ফেলে খেলবে। যদি এটি কোনো ব্যবসায়ীকে দেওয়া হয় তবে সে এটি বিক্রি করবে। এখন বলুন, পাথরের মূল্য কি পাথরের কারণে নাকি যে এটি ধরেছে তার কারণে? লোকটি উত্তর দিলেন, অবশ্যই এটি সেই ব্যক্তির কারণে যে এটি ধরেছে। বুদ্ধ উত্তর দিলেন, আপনার জীবনের মূল্য আপনার পরিস্থিতি দ্বারা নয়, বরং আপনার মানসিকতা দ্বারা নির্ধারিত হয়। আপনার সময় অবশ্যই আসবে, তবে এর জন্য আপনাকে প্রথমে নিজের মধ্যে এমন মূল্যবোধ গড়ে তুলতে হবে যা আপনার সাফল্যকে ধরে রাখতে পারে। মনোবিজ্ঞানে এটিকে নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ অবস্থান বলা হয়। এমন একটি মন যা বিশ্বাস করে যে তার জীবন নিজেই নির্ধারিত হয়, অন্যদের দ্বারা নয়। তারপর বুদ্ধ বললেন, যতক্ষণ না তোমার মন শান্ত থাকে, সময় তোমার পাশে থাকবে না। তুমি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হারিয়ে ফেলেছ, শান্তি। এটি ফিরে পাও এবং দেখো, সেই একই সংগ্রাম তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তারপর বুদ্ধ তার শিষ্যদের একটি ছোট অনুশীলন দিলেন। তিনি তাদের সকলকে চোখ বন্ধ করে তাদের শ্বাস-প্রশ্বাসের উপর ধ্যান করতে বললেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তুমি কি কখনো লক্ষ্য করেছ যে তোমার শ্বাস তোমার কাছ থেকে কিছুই দাবি করে না? এটি কেবল আসে এবং যায়। এটি অভিযোগ করে না বা বচসা করে না। এটি শান্ত, ভারসাম্যপূর্ণ এবং আপনার জীবন এর উপর চলে। এটি তোমার শরীরের মূল। তোমাকেও ঠিক ততটাই শান্ত এবং ভারসাম্যপূর্ণ হতে হবে। আধুনিক স্নায়ুবিজ্ঞান বলে যে মাত্র 5 মিনিটের সচেতন শ্বাসপ্রশ্বাস আপনার মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে। আপনার স্ট্রেস হরমোন হ্রাস পায়, আপনার স্পষ্টতা বৃদ্ধি পায় এবং আপনার মনোযোগ ফিরে আসে। বুদ্ধ হাজার হাজার বছর আগে এই কৌশলটি শিখিয়েছিলেন। নীরব, শান্ত, বিশুদ্ধ শ্বাসপ্রশ্বাস। তারপর বুদ্ধ বললেন, যদি তুমি জীবনকে জয় করতে চাও তাহলে প্রথমে মনকে জয় করা শেখো। মনকে জয় করা কঠিন অনুশীলন নয়, এটি একটি অনুশীলন। অনুশীলন মুহূর্তের পর মুহূর্তে ঘটে। যখন কেউ তোমাকে অপমান করে আর তুমি শান্ত থাকো, তখন সেটাই অনুশীলন। যখন পৃথিবী দ্রুত গতিতে চলে আর তুমি স্থির থাকো, তখন সেটাই অনুশীলন। যখন তুমি রেগে যাও এবং নিজেকে নিয়ন্ত্রণ করো, তখন সেটাই অনুশীলন। যখন তুমি মনে করো যে তোমার সময় আসেনি তবুও তুমি বিশ্বাস বজায় রাখো, তখন সেটাই অনুশীলন। পৃথিবীতে বিজয়ীরা তারা নয় যাদের ক্ষমতা আছে, পৃথিবীতে বিজয়ীরা তারা যাদের মন আছে, আর মন তাদেরই যারা শান্ত থাকে। জীবনের সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর সত্য হল, সময় কারো জন্য স্থির থাকে না। সময় ক্রমাগত চলে, পরিবর্তিত হয় এবং ঘোরে। যখন আমরা কঠিন সময় আটকা পড়ি, তখন আমাদের মনে হয় যেন এই অন্ধকার কখনো শেষ হবে না, যেন আমাদের পরিস্থিতি সব সময় একই থাকবে। কিন্তু বুদ্ধ বলেছেন, যেমন মেঘ সূর্যকে সাময়িকভাবে আড়াল করতে পারে কিন্তু তা নিভিয়ে দিতে পারে না, তেমনি কঠিন সময়ও তোমার আলোকে সাময়িকভাবে আড়াল করতে পারে, ধ্বংস করতে পারে না। এই চতুর্থ অংশে আমরা এই সত্যের গভীরে অনুসন্ধান করব। প্রত্যেকের সময় আসে এবং কেন। এটি কেবল একটি অনুপ্রেরণামূলক উক্তি নয়, বরং মন, আবেগ, ধৈর্য এবং বাস্তবের একটি অটল নিয়ম। জীবন। বুদ্ধ একবার বলেছিলেন, জীবন হল উত্থান পতনের নাম। যদি তুমি পতনের মধ্যে ভেঙে পড়ো, তাহলে উত্থান পতন এলেও তুমি ধরে রাখতে পারবে না। এই কথা শুনে একটি তরুণ সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, ভান্তে, উত্থান পতনে তো ভারী মনে হয় কেন? উত্থান পতনে তো ছোট মনে হয় এবং দ্রুত চলে যায় কেন? বুদ্ধ হেসে বললেন। তিনি সন্ন্যাসীকে কাছে ডেকে মৃদুস্বরে বললেন, কারণ তুমি পতনকে দুঃখ এবং উত্থানকে আনন্দ মনে করো। কিন্তু যখন তুমি পতনকে শিক্ষা এবং উত্থানকে সুযোগ মনে করো, তখন উভয়ই সমান হয়ে যাবে। তাহলে পতন তোমাকে থামতে দেবে না, আর পতন তোমাকে উড়তে সাহায্য করবে। মনোবিজ্ঞানও এটা দেখায়। মানবতার সমস্যা উত্থান পতন নয়, সমস্যা হল মানুষ কিভাবে সেই উত্থান পতনের ব্যাখ্যা করে। আমরা যে পরিস্থিতিকে শেষ বলে মনে করি তা আসলে শুরু, আর যে পরিস্থিতিকে আমরা পরাজয় বলে মনে করি তা আসলে দক্ষতার প্রস্তুতি। এই কারণেই বুদ্ধ বলতেন, তুমি যা পাও তা তোমার জন্য, আর যা পাও না তাও তোমার জন্য। কারণ যা এখনও পাওনি
তা দেওয়া ঠিক ছিল না। এবার আসুন এমন একটি ঘটনা বুঝতে পারি যা হাজার হাজার মানুষকে জীবনে বিশ্বাস এনে দিয়েছিল। একবার বুদ্ধ একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানে তার সাথে একটি ছোট ছেলের দেখা হল। চোখে রাগ, মুখে হতাশা, হৃদয় বিদ্রোহ। বুদ্ধকে দেখার সাথে সাথে তিনি বললেন, ভান্তে, তুমি সব সময় বলো যে সময় বদলে যায়, সবার সময় আসে, কিন্তু আমার সময় কখন আসবে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আমি পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, কিন্তু প্রতিবারই ভেঙে পড়ি। আমি সবকিছু হারিয়েছি, আমি দুর্ভাগ্যবান। সম্ভবত আমি সেই সব লোকদের মধ্যে একজন যাদের সময় কখনো আসে না। বুদ্ধ তার দিকে মনোযোগ সহকারে তাকালেন এবং বললেন, তুমি মনে করো তোমার সময় আসেনি কারণ তুমি কেবল ফলাফল দেখছ, প্রক্রিয়া নয়। তুমি গন্তব্য দেখতে চাও, যাত্রা নয়। কিন্তু এটাই জীবনের নিয়ম। সময় প্রথমে একজন ব্যক্তিকে প্রস্তুত করে, তারপর এটি তাদের দেয়। তোমার সময় আসবে, কিন্তু তার আগে তোমাকে এমন একজন হতে হবে যে সেই সময়টি সামলাতে পারবে। ছোট ছেলেটি সরে গেল, কিন্তু আমি কিভাবে প্রস্তুত? আমি ইতিমধ্যেই ভেঙে পড়েছি। বুদ্ধ তাকে বসিয়ে কাছের মাটিতে একটি বীজ রাখলেন। তারপর তিনি বললেন, এই বীজটি দেখো, এটি মাটিতে পুঁতে ফেলা হবে। এটি অন্ধকার খুঁজে পাবে, মাটির ওজন। যদি এই বীজটি মনে করে যে এর সময় আসেনি, তাহলে কি এটি কখনো গাছ হয়ে উঠবে? না। সময় আসে যখন এটি অন্ধকার থেকে শিক্ষা নেয়। এটি মাটির ওজন থেকে শক্তিশালী হয়। তুমি যাকে অন্ধকার মনে করছো, তা তোমাকে প্রস্তুত করছে। মনোবিজ্ঞানীরা এই রূপান্তরমূলক প্রতিকূলতাকে বলেন, যার অর্থ হল আপনি যে সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তা আপনাকে পরিবর্তন করছে, আপনাকে গঠন করছে এবং আপনাকে গড়ে তুলছে। বুদ্ধ আরও বলেছিলেন, প্রত্যেকের সময় আসে, কিন্তু সময় প্রথমে তাদের জন্য আসে যারা শান্ত থাকে। আপনি রাগান্বিত, আপনি তাড়াহুড়ো করছেন, আপনি জীবনের সাথে লড়াই করছেন। জীবন আপনার সাথে আছে, আপনার বিরুদ্ধে নয়, কিন্তু আপনি এটি বোঝার আগেই এটিকে দোষারোপ করছেন। যুবকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। বুদ্ধ বললেন, তুমি মনে করো তুমি ব্যর্থ কারণ তুমি তাৎক্ষণিকভাবে ফল পাওনি, কিন্তু বুঝতে হবে ফলের জন্য একটি সময় আছে, বৃদ্ধির জন্য একটি সময় আছে। কোনো বীজ প্রয়োজনের আগে ফল ধরে না। এমনকি যদি তুমি তা তাড়াতাড়ি পাও, যদি এটি চলে যায়, তাহলে তুমি তা হারাবে। জীবন তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিচ্ছে না। জীবন তোমাকে কিছু দিচ্ছে, কিন্তু সঠিক সময়। এটি অসাধারণ, কারণ আধুনিক মনোবিজ্ঞান স্পষ্ট করে দিয়েছে যে মানুষের ব্যর্থতা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতার অভাবের কারণে হয় না, বরং সময়ের সাথে অধৈর্যের কারণে। গবেষণা বলে যে মানুষ তাদের ক্ষমতার অভাবের কারণে ব্যর্থ হয় না, তারা তাদের ধৈর্যের অভাবের কারণে ব্যর্থ হয়। আর বুদ্ধ হাজার হাজার বছর আগে একই কথা বলেছিলেন, ধৈর্য ধরো, শান্ত থাকো, জীবনের নদীর প্রবাহ বুঝো, তোমার যা আছে তা তোমাকে খুঁজে পাবে। এখন আরেকটি ঘটনা এই নীতিকে আরও গভীরে নিয়ে যায়। যখন বুদ্ধ আর তার প্রিয় শিষ্য আনন্দ কোথাও ভ্রমণে ছিলেন, পথে তারা নদীর তীরে বসে কাঁদতে দেখলেন একজন লোককে। বুদ্ধ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ? লোকটি বলল, আমার নৌকা ভেসে গেছে, আমি এই দিকে আটকে আছি, আমাকে অন্য দিকে পার হতে হয়েছিল। আমার সময় খারাপ, আমার ভাগ্য খারাপ, এটা সব সময় আমার সাথে ঘটে। বুদ্ধ নদীর দিকে ধীরে ধীরে প্রবাহিত জলের দিকে তাকালেন এবং শান্ত কণ্ঠে বললেন, নৌকার ভেসে যাওয়াটা তোমার কষ্ট নয়, তোমার সুযোগ। লোকটি হতবাক হয়ে গেলেন। সুযোগ? বুদ্ধ বললেন, যখন স্রোত তোমার নৌকাকে বহন করছিল তখন তুমি কিছুই করতে পারতে না, জল থামানো যাবে না। কিন্তু তুমি জানো, যদি তুমি আরও একটু উজানে যাও, স্রোত দুর্বল, তুমি নৌকা তৈরি করার জন্য কাঠও খুঁজে পেতে পারতে। পথটি ঠিক সেখানেই ছিল, কিন্তু তুমি তা দেখতে পাওনি, কারণ তুমি তোমার দুঃখে ডুবেছিলে। লোকটি মনোযোগ সহকারে শুনল। বুদ্ধ বললেন, তোমার সময় খারাপ ছিল না, তোমার দৃষ্টি ক্লান্ত ছিল। জীবন কিছুই কেড়ে নেয় না এবং তোমাকে নিচে ফেলে দেয় না। জীবন কেবল দিক পরিবর্তন করে। সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু তুমি তোমার দুঃখকে আঁকড়ে ধরে আছো। আধুনিক স্নায়ুবিজ্ঞান দেখায় যে যখন একজন ব্যক্তি চাপে থাকে তখন তার মন টানেল ভিশনে চলে যায়। তারা কেবল সমস্যাটি দেখতে পায়, সমাধান নয়।
কিন্তু যখন তারা শান্ত থাকে তখন তাদের মন বন্ধ দরজার আড়ালে লুকানো পথ দেখতে শুরু করে। বুদ্ধ এই বিষয়টিকে সহজভাবে বলেছেন, যখন মন শান্ত থাকে তখন পথ খুলে যায়, যখন মন অস্থির থাকে তখন পথ বন্ধ হয়ে যায়। এখন বুঝুন কেন সবার সময় আসে, কেন কিছু মানুষ দেরিতে প্রস্ফুটিত হয় এবং কেন অন্যরা শেষে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। কারণ জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয়, জীবন একটি যাত্রা, এবং প্রতিটি ব্যক্তির যাত্রা ভিন্ন। কারো কারো জন্য বসন্ত তাড়াতাড়ি আসে, কারো কারো জন্য এটি ধীরে ধীরে আসে, কারো কারো জন্য ফুলটি তাৎক্ষণিকভাবে ফোটে। কারো ফুল দেরিতে ফুটতে পারে, কিন্তু এর সুবাস অনেক বেশি। বুদ্ধ বলতেন, তুমি ফুল নও, তুমি সেই গাছ যা ফুলের জন্ম দেয়, এবং গাছে পরিণত হতে সময় লাগে। এবার একটি সত্য গল্প শোনা যাক। একজন লোক বুদ্ধের কাছে এসে বললেন, আমি সর্বত্র ব্যর্থতার মুখোমুখি হই, আমি যাই করি না কেন তা অসম্পূর্ণ থেকে যায়, আমি ক্লান্ত, আমার মনে হয় আমি কখনোই সফল হব না। বুদ্ধ তাকে কাছের একটি বনে নিয়ে গেলেন এবং একটি বিশাল গাছের দিকে ইঙ্গিত করলেন, এই গাছটি দেখো, এটিকে বেড়ে উঠতে কত বছর লেগেছে, এখানে দাঁড়িয়ে থাকতে এটিকে কত ঝড় সহ্য করতে হয়েছে, এর ডালপালা কতবার ভেঙেছে, কিন্তু এটি কি নিজের উপর রাগ করেছে? এটি কি বলেছে আমার সময় কখনো আসবে না? লোকটি উত্তর দিল, না, আমি করি। বুদ্ধ বললেন, তাহলে তুমি কেন মনে করো তোমার সময় কখনো আসবে না? কেন তুমি নিজেকে অবমূল্যায়ন করো? তুমি গাছের সামনেও হাল ছেড়ে দাও। ঝড়ের মুখোমুখি হওয়ার পরেও তোমার মধ্যে দাঁড়ানোর শক্তি আছে, কিন্তু তুমি তোমার ভেতরে সেই শক্তি চিনতে পারো না। মনোবিজ্ঞানে একে বলা হয় আত্মকার্যকারিতা, আত্মবিশ্বাস। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস করে সে তার সময় তাড়াতাড়ি খুঁজে পায়। যে ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব থাকে সে তার সময় দেরিতে খুঁজে পায়, কিন্তু তা উপলব্ধি করতে ব্যর্থ হয়। বুদ্ধের এই শিক্ষাকে আরও ব্যাখ্যা করার জন্য তিনি একটি শেষ কথা বলেছিলেন, যখন আপনি একটি ভাঙা সময় থাকেন তখন বুঝতে হবে যে আপনি ভেঙে পড়েননি, আপনি রূপ পরিবর্তন করছেন, এবং রূপ পরিবর্তনের সময় অবশ্যই আসবে। এখন চতুর্থ অংশের একেবারে শেষে এই উক্তিটি যতই শান্ত শোনাক না কেন, তবুও এটি জীবন পরিবর্তনকারী। আপনার সময় আপনাকে খুঁজে পাচ্ছে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার মনকে শান্ত রাখা, কারণ একটি শান্ত মন হলো চুম্বক যা সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক পথ আকর্ষণ করে। একটি নার্ভাস মন তার পথ হারায় এবং একটি অস্থির মন তার সময় হারায়, কিন্তু একটি শান্ত মন এমনকি সময়কেও রূপান্তরিত করে। তাই যদি আপনার জীবনে এখনই ঝড় আসে, আপনি যদি সংগ্রাম করছেন, একা, নিরুৎসাহিত, অন্ধকারে আছেন, যদি পৃথিবী আপনাকে অতিক্রম করে যাচ্ছে বলে মনে হয়, যদি আপনার মনে হয় যে আপনার সময় থেমে গেছে, তাহলে শুনুন, আপনার সময় আসেনি তাই এটি থেমে গেছে। কিন্তু রাত যেমন সূর্যকে থামাতে পারে না, তেমনি তোমার অন্ধকারও তোমার আলোকে থামাতে পারে না। তোমার সময় আসবে ঠিক যেমন মাঝখানের সময় আসে, হঠাৎ করে নয়, ধীরে ধীরে, শব্দ দিয়ে নয়, শান্তি দিয়ে নয়, দৌড়ে নয়, ধৈর্য দিয়ে নয়। আর সেই দিন যখন তোমার সময় আসবে, তখন পৃথিবী দেখবে যে যারা অন্ধকারে সংগ্রাম করেছিল তারাই সবচেয়ে উজ্জ্বলভাবে উজ্জ্বল হয়েছিল। এটাই বুদ্ধের বার্তা, এটাই মনোবিজ্ঞানের সত্য, আর এটাই এই চতুর্থ অংশের সারমর্ম। জীবনের যাত্রায় প্রতিটি মানুষ কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়ে। কখনো কখনো পরিস্থিতি অপ্রতিরোধ্য হয়ে ওঠে, কখনো কখনো মানুষ তাদের ত্যাগ করে, এবং কখনো কখনো মন নিজেই ভেঙে পড়ে। কিন্তু বুদ্ধ বলেছিলেন যে ক্লান্ত ব্যক্তির থামানো উচিত নয়, তার শান্ত হওয়া উচিত, শ্বাস নেওয়া উচিত, এবং তারপর এগিয়ে যাওয়া উচিত। কারণ থামানো এবং হাল ছেড়ে দেওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। থামানো হলো বিশ্রাম, হাল ছেড়ে দেওয়া হলো ভেঙে পড়া। আর যারা শান্ত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারা অবশেষে দীর্ঘতম দূরত্ব ভ্রমণ করে। এই যাত্রার শেষ অংশে আমরা প্রতিটি ব্যক্তির অপেক্ষা করা জিনিসে পৌঁছাই, তাদের সময়। কিন্তু সময় কেবল তারাই অনুভব করে যারা সংগ্রামকে জয় করেছে, যারা তাদের মনের ঝড় অনুভব করেছে। পৃথিবীর কোলাহলের মধ্যেও যে নিজের ভেতরের কণ্ঠস্বরকে হার মানেনি, যে উদ্বেগের মধ্যেও ধৈর্য ধরে রেখেছে। বুদ্ধ বলতেন, তোমার ভাগ্য তোমার কাছ থেকে পালিয়ে অন্য কোথাও যাবে না, তোমার প্রস্তুত হওয়ার জন্য এটি অপেক্ষা করবে। যে কোনো মানুষের জন্য এটাই সবচেয়ে সান্ত্বনাদায়ক সত্য।
কারণ প্রায়শই আমরা মনে করি যে জীবন হয়তো আমাদের বিরুদ্ধে, হয়তো আমাদের জন্য ভালো সুযোগ তৈরি হয়নি, হয়তো আমরা সেই ভিড়ের সাথে যোগ দিতে পারিনি যেখানে অন্যরা পৌঁছেছে। কিন্তু বুদ্ধ বলেছিলেন যে জীবন ন্যায় বিচার পছন্দ করে, মন অধৈর্য। এখানে একটি ছোট ঘটনা বিবেচনা করুন। একজন সন্ন্যাসী বুদ্ধের কাছে এসে বললেন, ভন্তে, আমি আধ্যাত্মিক সাধনা করি, আমি ধ্যান করি, আমি নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখি, তবুও আমার মনে হয় আমি খুব ধীর, অন্যরা এগিয়ে যাচ্ছে আর আমি এখনও এখানে আছি। তারপর বুদ্ধ মৃদু স্বরে বললেন, ধীরে ধীরে চলো। এটা খারাপ না, ভুল পথে দ্রুত অগ্রসর হওয়া খারাপ। এই কথাগুলো সন্ন্যাসীর বোঝা হালকা করেছে, কারণ এটাই সত্য। যারা দ্রুত অগ্রসর হয় তাদের পৃথিবী চিনতে পারে না, যারা সঠিক পথে অগ্রসর হয় তাদের এটি চিনতে পারে। প্রতিটি বীজের নিজস্ব সময় থাকে, কিছু তাড়াতাড়ি ফোটে, কিছু দেরিতে। কিন্তু দেরিতে ফোটে এমন ফুল প্রায়শই শক্তিশালী, আরও সুগন্ধযুক্ত এবং দীর্ঘস্থায়ী হয়। মানুষও এরকমই, যা দ্রুত আসে তা দ্রুত চলে যায়, কিন্তু যা সময় নেয় তা সারা জীবন স্থায়ী হয়। বুদ্ধ সবসময় বলতেন, সংগ্রামকে ভয় পেও না, সংগ্রাম তোমাকে এমন করে তোলে যা তোমাকে হতে হবে। যখন তুমি তোমার জীবনের ভাঙা মুহূর্তগুলোর দিকে ফিরে তাকাও, তখন মনে রেখো যে সেই মুহূর্তগুলোই তোমাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে, সেই মুহূর্তগুলো তোমাকে শক্তিশালী করেছে, এবং সেই মুহূর্তগুলোই তোমাকে এই ভিডিওটি শোনার জন্য এখানে বসে থাকা ব্যক্তিতে রূপান্তরিত করেছে। যদি তোমার জীবন সহজ হতো তাহলে তুমি আজ এখানে থাকতে না, যদি তুমি কষ্ট না পেতে তাহলে তুমি বুদ্ধের কথার অর্থ বুঝতে পারতে না, এবং যদি তোমার সময় না থামতো তাহলে তুমি ভবিষ্যতের মূল্য বুঝতে পারতে না। তাই বুদ্ধের এই কথাগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে তোমার মনে গেঁথে রাখো, শান্ত থাকো, ধৈর্য ধরো এবং এগিয়ে চলো। তুমি যাই হোক না কেন, তুমি যাই হো তা পাবে। যখন তোমার সময় আসবে তখন মানুষ তোমাকে বলবে তুমি ভাগ্যবান, কিন্তু তারা জানে না তুমি কত রাত কাঁদতে কাটিয়েছ, তুমি কত কষ্ট ভেতরে ভেতরে চেপে রেখেছ, কতবার তুমি ভেঙে পড়েছিলে এবং কাউকে বলনি, কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে তবুও এগিয়ে চলেছিলে। তারা কেবল ফুল দেখতে পাবে, শিকড় নয়, কিন্তু শিকড়ই সত্যিকার অর্থে তোমার সময় নিয়ে আসে। এই যাত্রা শেষ হয় এক গভীর শিক্ষা দিয়ে। সবার সময় আসে, কিন্তু প্রথমে জিজ্ঞাসা করে, তুমি কি প্রস্তুত? তুমি কি নিজের দায়িত্ব নিয়েছ? তুমি কি তোমার আবেগের মালিক হয়ে উঠেছ? তুমি কি শান্তিতে থাকতে শিখেছ? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে তোমার সময় শুরু হয়ে গেছে। এখন তুমি এই যাত্রার এমন এক পর্যায়ে পৌঁছে গেছ যেখানে পিছনে ফিরে তাকানোর দরকার নেই। অন্ধকার কেটে গেছে, রাত শেষ হচ্ছে, সূর্য তোমার দরজায় কড়া নাড়তে চলেছে, আর তোমার জন্য যা আছে তা কখনোই তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। আর যদি তুমি জীবনের এই পথে আরও গভীরে যেতে চাও, যদি তুমি আরও জানতে চাও, যদি তুমি তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করতে চাও, তাহলে আমরা এই চ্যানেলে প্রতিদিন তোমার সাথে আছি। তোমাকে যা করতে হবে তা হলো আমাদের সাথে যোগাযোগ রাখা। প্রতিটি ভিডিওতে তোমার আলো খুঁজে বের করো এবং নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি হাল ছাড়বে না, কারণ তুমি আবার উঠতে পারো, কারণ তুমি আবার হতে পারো, কারণ তুমি আবার জ্বলতে পারো, এবং কারণ তোমার সময় এসেছে।